কারখানা পর্যায়ে ভয়ভীতিহীন দর কষাকষির মাধ্যমে ইউনিয়ন গঠন না হলে শ্রম খাতে অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা করতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সহ সভাপতি অঞ্জন দাস। অঞ্জন দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে কারখানায় ইউনিয়ন গঠনের অধিকারের দাবির কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, তারা আন্দোলন করে আসছেন শ্রমিকরা এই বিষয়টির জন্য। এর পক্ষে বিপক্ষে নানা মত এসেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি। এই বিষয়ে আপনি কি মনে করেন আসলে? প্রথমত হচ্ছে যে কারখানায় যদি ট্রেড ইউনিয়ন না থাকে তাহলে এই যে শ্রমিকরা কখনো উস্কানিতে হোক বা প্রয়োজনে হোক তারা কথা বলার সুযোগ পায় না, ফলে তারা রাজপথে নেমে আসে, ফলে এটা নাগরিক ভোগান্তিও তৈরি করে। ফলে সেদিক থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে তার লিগ্যাল বার্গেনিং এর জায়গা হচ্ছে ট্রেড ইউনিয়ন। মানে ট্রেড ইউনিয়ন ছাড়া তো আসলে আপনি একটা ইন্ডাস্ট্রির যে হেলথ বা ইন্ডাস্ট্রির যে একটা সুশৃঙ্খল পরিবেশ সেটা সৃষ্টি করা যায় না। এই জন্য ট্রেড ইউনিয়ন অত্যন্ত জরুরি একটি বিষয়। জি, এতে কি আসলে যে শ্রমিকদের যে চাওয়া পাওয়া, যে সার্বিক যে চলমান পরিস্থিতি, সেটি ইউনিয়ন করলেই কি আসলে শ্রম খাতে চলমান পরিস্থিতি বা অস্থিরতা নিরসন সম্ভব কিনা? না, সেটা তো মোটেই না। এটা একটি একটি পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের ন্যূনতম জাতীয় ন্যূনতম মজুরি, আপনারা দেখবেন যে বিগত ফ্যাসিবাদী শাসনামলে বিগত বছরে আমরা যখন ন্যূনতম মজুরি 25,000 টাকা, যেটা শ্রমিকের যে একটা জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন, আমরা আন্দোলন করছিলাম, তখন সেই আন্দোলনে কিন্তু পুলিশ র্যাব তারা গুলি চালিয়েছে, সেখানে 4 জন শ্রমিককে তারা হত্যা করেছে। ফলে এই যে মজুরি, যে একটি শ্রমিক পরিবার সে যে সমাজে টিকে থাকবে, তার প্রথম বেসিক দরকার হচ্ছে তার ন্যূনতম মজুরি, যে মজুরিতে সে আসলে একটি হেলদি জীবন যাপন করবে। ফলে মজুরি এটি 1 নম্বর বিষয়। আর তার পাশাপাশি ট্রেড ইউনিয়নের কথা তো বলেছি, এর বাইরেও আমাদের এই যে শ্রম খাতের যে শ্রম আইন, বিদ্যমান শ্রম আইন এত অগণতান্ত্রিক, একেবারে একপেশিক মালিক স্বার্থের শ্রম আইন, এইটাকে পরিবর্তন করা, একটি গণতান্ত্রিক শ্রম আইনে রূপান্তর করাটা একই সাথে জরুরি। আহ, এটি ছাড়া তো আসলে এই ইমিগ্রেশন জাতীয় স্বার্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক শ্রম আইন নির্ধারণ করা দরকার। আজকে আমরা শ্রম কমিশনে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, অনেকগুলি বিষয় এসেছে। তার মধ্যে আমরা দেখব যে একই দেশে আমরা আমাদের সরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠান যখন মাতৃত্বকালীন ছুটি 6 মাস, সেক্ষেত্রে আমাদের গার্মেন্টস সেক্টরে, এই পোশাক সেক্টরে, সেই নারী শ্রমিকের মাতৃত্বকালীন 4 মাস। জি। একটি দেশে দুই ধরনের বৈষম্যমূলক আইন হতে পারে না। তার পাশাপাশি আমরা বলছি যে ক্ষতিপূরণ, এই যে রানা প্লাজা এবং তাজরিমে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুটি পোশাক খাতের এত বড় কাঠামোগত হত্যাকাণ্ড হলো, আমরা বলেছি এই যে একজন শ্রমিক যখন কাজ করেন, কোনো কারণে দুর্ঘটনার শিকার হন, তাহলে তার এক জীবনের সমান ক্ষতিপূরণ তাকে দেওয়া প্রয়োজন। ফলে এরকম অনেকগুলি সংকট নিয়ে সেখানে আলোচনা হয়েছে। কমিশনে আমরা অনেকগুলি প্রস্তাবনা তুলে ধরেছি, আরো প্রস্তাবনা লিখিতভাবে যাবে। ফলে আমরা চাই যে বাংলাদেশের যে এই যে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই হলো, সেই লড়াইয়ে আমাদের শ্রমিকরা অনেকে জীবন দিয়েছেন, আমরা নিজেরা সকলে একটা বড় অংশ অংশগ্রহণকারী। ফলে এই অভ্যুত্থানকে সফল করতে হলে বাংলাদেশের এই শিল্প এবং শ্রমিক বান্ধব একটি শ্রম আইন সহ পুরো কাঠামো নতুন বিন্যস্ত করা প্রয়োজন। জি, জনাব অঞ্জন দাস, আরেকটি বিষয় আমরা দেখেছি যে অটোমেশনের কারণে শ্রমিকদের চাকরি অনেকে আসলে চলে যাচ্ছে, তারা চাকরি হারাচ্ছেন। এটি রোধে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? রোধ বলতে গেলে আসলে আধুনিক বিশ্বে অটোমেশন চলে আসবে, এটাই খুব স্বাভাবিক বিষয় এখানে। ফলে এখানে নতুন নতুন সেক্টরে কর্মসংস্থান তৈরি করতে হবে। আপনি তো অটোমেশন বন্ধ করতে পারবেন না। ফলে আপনার উৎপাদন বাড়াতে হলে, আধুনিকায়ন করতে হলে অটোমেশন অবশ্যই আসবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের জায়গা থেকে আমরা বলেছি যে এর মধ্যে রেশনিং সহ অনেকগুলি নতুন বন্দোবস্তে আসতে হবে, নতুন নতুন এমপ্লয়মেন্টের জায়গা তৈরি করতে হবে, আমাদের শিল্পের অন্যান্য সেক্টরে বিকাশ করতে হবে, যাতে আনএমপ্লয়মেন্ট কমে যায় এবং শ্রমিকরা অন্যান্য খাতে তারা আসলে শ্রম দিতে পারে। তার পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশে অনেক দেশই আছে যেখানে কর্মসংস্থানের যথেষ্ট ঘাটতি থাকলে সেখানে ভাতা সহ নানা ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে হবে। এই জন্য সেই উপযোগী একটি রাষ্ট্রীয় কাঠামো, একটি সরকারি কাঠামো বিনির্মাণ করা প্রয়োজন। জি, আপনাদের পক্ষ থেকে এই সংহতির আপনাদের যে সংগঠন সেটার পক্ষ থেকে আসলে কোনো ধরনের সুপারিশ বা উদ্যোগ কি আপনারা নিয়েছেন? এই পট পরিবর্তনের পরে যে এই সংস্কার কমিশন, তাদেরকে আপনারা কোনো ধরনের কোনো সুপারিশ দিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা আজকে বলেছি যে এই সংকটগুলি দূর করার জন্য ইতিমধ্যে যে 18 দফা যে ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল সেগুলো বাস্তবায়ন দরকার। তার পাশাপাশি ন্যূনতম একটি মজুরি বোর্ড, যেটি বাংলাদেশে
একটা জাতীয় ন্যূনতম মজুরি নেই। 1969 সালে পাকিস্তান আমলে একটি জাতীয় ন্যূনতম মজুরি হয়েছে। স্বাধীন বাংলাদেশ 53 বছর পেরিয়ে গেছে, বাংলাদেশের বেসরকারি সেক্টরে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই। ফলে আমরা বলেছি বাংলাদেশে যে একটি জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড তৈরি করে একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা, এবং ট্রেড ইউনিয়ন সহ গণতান্ত্রিক রাইটসের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947, যেটা তৎকালীন ভারতে হয়েছিল, যেটা 58 সালে পাকিস্তান রদ করে, সেটির মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের অধিকারগুলিকে পুনর্মূল্যায়ন করে সেটিকে বহাল করা। তার পাশাপাশি এখানে যে ছাঁটাইয়ের যে ভয়ানক বৈষম্যমূলক যে আইনগুলি রয়েছে, ছাঁটাইয়ের ধারা 20, 23, 26 সহ এগুলি পরিবর্তন করা দরকার। মামলাগুলি যেগুলি অনেক লেন্দি প্রসেস হয়, সেই মামলাগুলি নিষ্পত্তির জন্য খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকরভাবে সেই মামলা নিষ্পত্তি হওয়ার জন্য কাঠামো পুনর্নির্ধারণ করা দরকার। আমরা বলেছি যে জলবায়ু এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জলবায়ুর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের মতো প্রান্তিক বিশ্বের দেশগুলো। ফলে এই জলবায়ুকে কেন্দ্র জি করে আমাদের পুরো শিল্প আয়োজনটাকেই নতুন ভাবে সজ্জিত করা প্রয়োজন। জি অঞ্জন দাস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।